প্রমুখ জুলেখাকে বলল। স্টুডেন্ট আইডিটা আমায় দে। লাবণ্যর গলায় স্টুডেন্ট আইডি ছিল। সে আলগোছে খুলে প্রমুখের হাতে দেয়। সেদিকে নজর দিয়ে বলল। মেয়ের নাম লাবণ্য চৌধুরী। কথা শেষেই সিরাতের দিকে সূক্ষ্ম নয়নে তাকিয়ে জিজ্ঞেস করে। কিনো লাবণ্য চৌধুরী গে? সিরাত রুক্ষ মেজাজে বলল। আমার কি জানার কথা, আশ্চর্য। সিরাত তাড়াহুড়ো করলো রুমে নিয়ে যাওয়ার জন্য। এখানে কতক্ষণই শুয়ে রাখবে? তাছাড়া জ্ঞান না ফিরলে পরিচয় খুঁজে পাবে কিভাবে? ততক্ষণ তো এই বাসায় রাখতে হবে। প্রমুখ সেই ভেবে তাকে রুমে নিয়ে যায়। সাফনের চোখ কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিল আহাদ। তারপর গাড়ি করে নিয়ে যায় সেই জঙ্গলের ভেতরের স্পেশাল ভাবে তৈরি করা কুটিরে। ধীরে ধীরে সুড়ঙ্গ দিয়ে নেমে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। সাফনের মুখ থমথমে, মুখে কোনো টু শব্দ করছে না, হাত দুটোও বাঁধা। আহাদ এক ধাক্কায় মেঝেতে ফেলে বলে। ওর পা দুটিও বাত। রায়হান মোটা শক্ত দড়ি দিয়ে কষে বাঁধলো তার পা। সাফওয়ানের কোনো পালানোর তাড়া নেই। তবু লাবণ্যর জন্য চিন্তা হচ্ছে তার। তাই তো জিজ্ঞেস করলো। লাবণ্যকে তোরা ফেলে এসেছিস? তোর মাল দিয়ে করুম টাঙ্কি মারুম। সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে যায় আহাদের কথায়। রেগে চেঁচিয়ে বলে। একবার খালি বাঁধন খুল, সব কটা লাশ ফালাবো। রায়হান উচ্চ স্বরেই হাসলো। সাফওয়ানের পেটে ঘুষি দিতে দিতে বলল। এতই তেজ? তবে পালাইয়া দেখা, এমন জায়গায় আনছি তুই কল্পনাও করতে পারবি না। জানোয়ারের বাচ্চা, চোখ খুল। রায়হান জোরে লাথি মেরে আহাদকে বলল। স্যার পৌঁছানোর আগে ওরে কয়েকটা স্পেশাল ডোজ দে। খানকি পোলা খুব জ্বালাইতাছে, এবার ওরে একটু জ্বালা। লাবণ্যের জ্ঞান কিছুক্ষণ পরেই ফিরল। তখন রুমে কেউই ছিল না। সে ধীরে ধীরে চোখ খুলে নিজেকে এত বড় আলিশান বিছানায় দেখে বেশ চিন্তিত হলো। মাথা চেপে মনে করতে থাকে সকল ঘটনা। তৎক্ষণাৎ সাফওয়ানকে গাড়িতে তোলার দৃশ্য চোখে ভাসতেই ডুকরে কেঁদে উঠে। চোখের পানি ছলছল করছে তার। বিছানা থেকে নেমে পা বাড়ায় নিচে। মুহূর্তেই সিরাত তার সামনে পড়ে। নরম স্বরে বলল। জ্ঞান ফিরেছে তাহলে, ফ্রেশ হয়ে নাও। লাবণ্য কপাল কুঁচকে তাকালো তার দিকে। সিঁড়ির নিচ মাথা পা রেখে ভয়ার্ত কণ্ঠে বলল। কে কে আপনি? আমাকে এখানে এনেছেন কেন? প্রমুখ চৌধুরীকে চিনো? লাবণ্য ভ্রু কিঞ্চিত করে বলল। না, আমাকে বাসায় দিয়ে আসুন প্লিজ। সিরাত তার নিকটে এসে দাঁড়ায়। মুহূর্তেই লাবণ্য তাকে জড়িয়ে ধরে বলল। প্লিজ আমার বাবাকে খবর পাঠান, এক্ষুনি আমাকে বাসায় যেতে হবে। সিরাত মনে মনে কিছু ভেবে লাবণ্যকে বলল। আচ্ছা, সব হবে, আগে চলো ফ্রেশ হবে। লাবণ্য দ্রুত সিরাতের কথা মতো ফ্রেশ হয়ে নিল। তাকে নিজের একটা থ্রি পিস দিয়ে বলল। এটা পড়ো। লাবণ্য বাধ্য মেয়ের মতো কাপড় পরে আসে। সিরাতকে কিছু বলার জন্য ঠোঁট ফাঁকা করতেই চোখ যায় দেয়ালে। প্রমুখের ছবির দিকে তাকিয়ে চোখ বড় বড় হলো। তার মানে ওই লোকগুলো এখানে এনেছে? তৎক্ষণাৎ ভয়ে শিউরে ওঠে। কম্পিত গলায় বলল। উনি উনি তো সাফন ভাইকে ধরে নিয়ে গেছে। সিরাতের উত্তরের আগেই প্রমুখ সেখানে এলো। তাকে দেখে লাবণ্য থরথর করে কেঁপে সিরাতের পেছনে লুকায়। প্রমুখ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিছানার আয়েসি ভঙ্গিতে বসলো। ভনিতা ছাড়াই বলল। মিস লাবণ্য চৌধুরী, আপনার ঠিকানা বলুন দ্রুত, বাসায় পৌঁছে দিই। নিশ্চয়ই তারা চিন্তিত। লাবণ্য কাছুমাছু হয়ে সিরাতের পেছনে লুকিয়ে থাকে। প্রমুখ ফের একই কথা বলল। লাবণ্য কাঁদতে কাঁদতে প্রমুখের সামনে দাঁড়িয়ে পায়ে লুটিয়ে পড়ে। পা ঝরিয়ে ধরে বলে। আগে সাফন ভাইকে ছেড়ে দিন, ওকে কিছু করবেন না, ও কিছু করেনি। প্রমুখ বিরক্ত হয়ে ঠেলে সরিয়ে দেয়। হিসিয়ে বলল। ঠিকানা বলবে নাকি রাস্তায় ফেলে দিয়ে আসবো? লাবণ্য উচ্চস্বরে কেঁদে ফ্লোরে বসে পড়ল। চোখ মুখ মুছে প্রমুখের দিকে অগ্নি চোখে তাকিয়ে শক্ত গলায় বলল। আমার বাবা রাকিব চৌধুরী, এসআই গ্রুপের মালিক। লাবণ্য কথা কর্ণদয়ে পৌঁছাতেই বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় তার দিকে। মেয়েটার মুখখানা গভীর নয়নে দেখে অবাক কণ্ঠে বলল। তুমি রাইমার বোন, রাকিব মামার মেয়ে? লিনা দুপুরে খাওয়া দাওয়া করতে পারেনি। মেয়ের চিন্তায় সে অস্থির। সাফওয়ানও কল রিসিভ করছে না। তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটল? তৎক্ষণাৎ মনের ভয় চেকে ধরল। রাকিব চৌধুরীকে কল করে হন্তদন্ত হয়ে বলল। কোথায় তুমি? মেয়ে এখনো বাড়ি পৌঁছায়নি, কোনো খারাপ কিছু হলো না তো? রাকিব চৌধুরী গাড়ি ড্রাইভ করার মাঝে ছোট্ট করে উত্তর দিল। অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়, আমি নিতে যাচ্ছি।
মেয়ের এরূপ অবস্থা শুনে লিনা উত্তেজিত কণ্ঠে বলল, কোথায় কোথায় যাচ্ছ তুমি? রাজীব চৌধুরী উত্তর দিল না, শুধু বলল, বাসায় ফিরে সব বলছে। আমার সাফওয়ান ঠিক আছে? জানি না। ছোট্ট বাক্য বলেই কলটা কেটে দিল। লিনা চিন্তিত হয়, মনটা কেমন সকাল থেকে কুগাইছে, মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। এই এসি থাকার মাঝেও সে ধরধর করে ঘামছে। তৎক্ষণাৎ কারো নম্বরে কল করে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ভাই, সাফওয়ান বাসায়? ভদ্রলোক কাজ করছিল। বোনের কণ্ঠ শুনে কপাল কুঁচকে বলল, কেন, কিছু হয়েছে? ভাই এখনো ওর বাসায় ফিরেনি। সেই দুপুরে এক্সাম শেষ হয়েছে। আমি এখন কি করি? দুবার বোন জামাই বলল লাবণ্যকে নিতে যাচ্ছে, কিন্তু সাফওয়ানের খবর জানে না। ও তো মিথ্যে বলে না কখনো। প্রমুখের লোক ধরে নেয়নি তো? উপাস থেকে চিন্তিত হয়ে উত্তর দিল। আচ্ছা, লোক পাঠাচ্ছি। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধ্যা হবে হবে ভাব। লাবণ্যর মুখ থেকে পরিচয় শোনার পর থেকে প্রমুখ চুপ করে গেছে, একটা টু শব্দ করেনি। কেন জানো মুখের ভাষাই হারিয়ে ফেলেছে সে। রাকিব চৌধুরীকে কল করার পর থেকেই একা একা এই বারান্দায় বসে আছে। জীবনের মোড় তালগোল পাকিয়ে গেছে মনে হয়। পরপর 4টা সিগারেট একটানে শেষ করলো। 5 নম্বর সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে ধরে, মুখটা থমথমে করে চোখ বন্ধ করলো। লাবণ্য শুনেছে তার বাবাকে জানানো হয়েছে, সেই আশা নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বিছানার এক কোণে বসে আছে। সিরাত আর জুলেখা রান্নাঘরে যায়। হালকা লাঞ্চ রেডি করে রুমে আসলো। নিস্তব্ধতায় থাকা বুক ছেড়ে দীর্ঘশ্বাস আসে। সে ধীর পায়ে বারান্দায় যায়। প্রমুখের পাশে বসে বাম হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বলল, প্রমুখ শক্ত চোখে তাকিয়ে সিগারেটটা নিজের হাতে নেয়। সিরাত ফোঁস করেই নিঃশ্বাস ফেলে বলে, ভাগ্যিস মেয়েটা সাফওয়ানের সাথে বাজেভাবে ফাঁসিনি, তখন কি হতো? প্রমুখ তপ্ত শ্বাস ফেলল। ওরা তখনও জানে না লাবণ্য আর সাফওয়ান ভাই বোন। তবে প্রমুখের মনে অনেক প্রশ্ন। সিরাত আলগোছে প্রমুখের গালে হাত রাখলো, আহ্লাদি করে বলল। তৎক্ষণাৎ প্রমুখের ফোনটা বেজে ওঠে তিক্ত রিংটোনে। সে অলস ভঙ্গিতেই ফোন হাতে নেয়। রায়হানের নামটা জলজল করছে, কানে তুলতেই শুনতে পায়, স্যার, ওই নম্বরগুলো কার জানতে পেরেছি। কার? আমার জানাশোনা কেউ? মানে প্রমুখ কপাল কুঁচকে ধমকে ওঠে। ভনিতা ছাড়াই বলবি নাকি থাপড়িয়ে কান গরম করব? একটা শাহিন খন্দকারের। আরেকটা? রায়হান হালকা ঢোক গিলে বলল। আরেকটা লীনা খন্দকারের। উত্তেজনায় প্রমুখ সোফা থেকে উঠে দাঁড়ায়। অবাক চাহনিতে বারান্দার গ্রিলে হাত রাখলো। উত্তেজিত গলায় বলল, লিনা? কোন লিনা? রাকিব চৌধুরীর বউ? রায়হান অসহায় কণ্ঠে বলল, জি, আপনার ইমাম, আই এম শিওর তারা একই ফ্যামিলির, কারণ পদবী সেই ইঙ্গিত দিচ্ছে। প্রমুখ ক্রোধে থরথর করে কেঁপে ওঠে। রায়হানকে নম্বর সহ ডিটেলস পাঠাতে বলে। চোখ দুটো হয়ে যায় তার রক্তলাল। হাতের ফোনটা কান থেকে নামিয়ে শক্ত করে মুঠোয় নিল। রাগে ফুসফুস ধ্বনি তুলে ধপ করে বসলো সোফায়, মাথা চেপে ধরলো শক্ত হাতে। সিরাত জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রমুখ উত্তর দিল না। সিরাত ফের জিজ্ঞেস করার সময় কলিং বেল বেজে উঠল। সে দ্রুতই নিচে যায়। চোখে পড়ল পরিপাটি স্মার্ট শক্তপোক্ত দেহের রাকিব চৌধুরী হাজির। সিরাতের সাথে সাক্ষাৎ করেই উপরে এলো। রাকিব চৌধুরী বলল, লাবণ্যর মা। বাবার ডাকে লাবণ্য ধরফর করে বিছানা থেকে নামলো। দরজায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেই দৌড়ে বুকে ঝাঁপিয়ে পড়ে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে। রাকিব চৌধুরী হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করে। সিরাত বাবা মেয়ের অপরূপ দৃশ্য দেখে অমায়িক হাসলো। কি সুন্দর এই দৃশ্য! তার বাবাও এতটাই আদর করতেন। রাকিব চৌধুরী ধীরে ধীরে বিছানায় বসিয়ে বলল, মা কাঁদে কেন? বাবা এসেছে না? লাবণ্যের এতক্ষণ চেপে রাখা কান্নাগুলো হড়বড়িয়ে বের হয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সাফওয়ানকে এনে দাও বাবা। ওই লোকটাকেই বলো সাফওয়ানকে ছেড়ে দিতে। উনি জোর করে ধরে নিয়ে গেছে বাবা। ছেড়ে দিতে বলো। ওকে ছাড়া আমি বাঁচবো না। মামাকে এক্ষুনি জানাও। রাকিব চৌধুরী মনোযোগে সব কথা শুনে কপালে ভাঁজ ফেলে বলল, মানে কি বলছো? সত্যি বলছি, বাসায় ফেরার পথে আমাদের অ্যাটাক করেছিল। সাফওয়ান আমাকে আজ নিতে গেছিল।
সেখান থেকে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বাবা। কান্না করতে করতে এই সব ঘটনাটাই লাবণ্য বলল। তা শুনে মুখটা চুপসে গেল রাকিব চৌধুরীর। মলিন কণ্ঠে বলল, আচ্ছা আমি দেখছি, কিছু না করলে তো প্রমুখ শুধু শুধু ধরবে না। লাবণ্যকে ছেড়ে সিরাতকে জিজ্ঞেস করলো। সিরাত হাত দিয়ে ইশারায় বুঝায় বারান্দায় আছে। উনি তপ্ত শ্বাস ফেলে চলে যায়। সিরাত চুপ করে অবলোকন করছে সমস্ত ঘটনা। প্রমুখ হাতে সিগারেটটা ঠোঁটে চেপেই টান দিল। লাবণ্য যা বলছে সব সত্যি? তৎক্ষণাৎ প্রমুখের ফোনে কিছু ফটো আর ভয়েস আসে। সে চেক করেই শক্ত চোখে সামনে তাকায়। প্রমুখ তার কথার পিঠে প্রশ্ন করলো, শাহিন খন্দকার আর মিস লীনা খন্দকারের কি সম্পর্ক? এহেন কথায় রাকিব চৌধুরীর কপালের ভাঁজ গাঢ় হয়। চটপট উত্তর দিল। প্রমুখের চোখ চকচক করে ওঠে। মনের সকল হিসেব মেলাতে ব্যস্ত সে। আবারও বলল, তার মানে লাবণ্য ওর ফুফাতো ভাই। রাকিব চৌধুরী মাথা নাড়িয়ে বলল। হঠাৎ এইসব কথা? প্রমুখ দুয়ে দুয়ে চার মিলিয়ে কিছু আন্দাজ করলো। অতঃপর হুঙ্কার ছাড়ল, আগে এসব বলনি কেন? একজন খুনির সাথে দিনের পর দিন সংসার করছো, অথচ বোনের খুনি দূরে দূরে খুঁজছো। রাকিব চৌধুরী তার কথায় স্তব্ধ হয়ে যায়। মুখে একরাশ বিস্ময় হানা দেয়। প্রমুখ চেঁচিয়ে উঠে বলল, এক ঘর এক বিছানায় থেকেও মনের কথা জানতে পারলে না? কেমন স্বামী তুমি? নাকি তুমিও এসব জানতে? সব খুলে বলো মামা। এসব কি বলছিস? মাথা ঠিক আছে? আমি মানছি ছোটবেলায় তোকে ও অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তাই বলে খুনি? একটুও গলা কাঁপলো না? লীনা যথেষ্ট ভালোবাসে আমাদের। প্রমুখ রাগে হাতের সিগারেট নিজের বাহুতে চেপে ধরলো। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপে। রাকিব চৌধুরী ভয় পেয়ে যায়। দ্রুত প্রমুখের হাত ধরে বলল, এমন করছিস কেন? আমাকে বল বাবা, খুলে বল, দোহাই লাগে আমার বাবা। নিজেকে আর কষ্ট দিস না। প্রমুখ কম্পিত হাতে নিভে যাওয়া সিগারেটটা ফেলে দিল। সিরাত দৌড়ে এসে প্রমুখের সেই পোড়া জায়গায় ফু দিতে দিতে বলল। এমন করছেন কেন? কথাটা শেষ হতেই পানি নিয়ে আসলো। প্রমুখ সিরাতের দিকে কঠিন চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, এই মুহূর্তে এখান থেকে যাও, দূর হও। সিরাতের চোখে পানি টলমল করছে। রাকিব চৌধুরী বুঝিয়ে পাঠিয়ে দিল। লাবণ্য দূর থেকে এই দৃশ্য দেখে ভয়ে শিউরে ওঠে। প্রমুখ উঠল। রায়হানের পাঠানো নম্বরের ডিটেলস রাকিব চৌধুরীর হাতে দিয়ে বলল, দুদিন আগে আমাকে মার্ডার করার প্ল্যান করেছিল। মাঝরাতে সেই আমার বাবা মায়ের মতো করেই আমাকে ট্রাকের নিচে পিষিয়ে দিতে চেয়েছিল। প্রমুখ সমস্ত ঘটনা খুলে বলল। রায়হানের পাঠানো কল রেকর্ডও শোনায়। রাকিব চৌধুরী স্তব্ধ হয়ে যায়। প্রমুখ তায়ামা খানমের ফোন আর সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে বলল, সাফওয়ান আমার শাশুড়িকে হত্যা করেছে, এজন্য ধরেছি আমি। রাকিব চৌধুরীর হৃদয়ে হাসপাস করে উঠে। হালকা ঢোক গিলে বলল, সব বুঝলাম, কিন্তু আপুকে খুন করার কোনো প্রমাণ তো নেই। আমার ভাবতেও কষ্ট হচ্ছে। বের হতে কতক্ষণ? সাফওয়ান কিছু অবশ্যই জানে। রাকিব চৌধুরীর ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। এত বছর যার সাথে সংসার করলো, ভালোবেসে বিয়ে করলো, সেই অর্ডার দিয়েছিল প্রমুখকে খুন করার। এতটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারে? রাকিব চৌধুরীর চোখ টলমল করে ওঠে। মনে হচ্ছে পলক ফেলতেই রক্ত ঝরে পড়বে। এ কোন সত্যের মুখোমুখি হলো সে? শুকনো ঢোক গিলে দুহাতে মুখ ঢাকলো। প্রমুখ দাঁড়িয়ে কাটকাট গলায় বলল, আমাকে মারার প্ল্যান করে ধরা খেল। এখন যদি মায়ের খুনের প্রমাণ পাই, তাহলে কি করব বলো? যতই হোক সে তোমার স্ত্রী। বুক মোচড় দিয়ে উঠল রাকিবের। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ছোট্ট করে বলল, লাবণ্যকে নিয়ে যাচ্ছি, কাল আবার আসবো। প্রমুখ বুঝলো তার মতো রাকিবেরও ভেতরে তোলপাড় শুরু হয়েছে। সে রাকিবকে হঠাৎই জাপটে জড়িয়ে ধরলো। শক্ত করে ধরে ঠোঁট কামড়ে বলল, নর্মাল বিহেভিয়ার করবে মামা। মিস লিনাকে বুঝতে দিও না, শুধু তার আচার আচরণ খেয়াল করো। রাকিব চৌধুরীও পিঠ জড়িয়ে ধরলো। ঢোক গিলে কান্না চেপে উত্তর দিল, যদি সত্যি হয় আমি তোর পাশে আছি। প্রমুখ ছেড়ে দেয় তাকে। রাকিব চৌধুরী নিজেকে শক্ত করে থমথমে মুখে রুমে আসলো। লাবণ্যকে কাছে ডেকে বলল, ওই ছেলেটা কে জানিস? লাবণ্য বামে ডানে মাথা নাড়ায়। রাকিব মেয়ের মাথা বুকে আগলে বলল,
প্রিয়ন্তীর ফুপুর কথা শুনেছিস? লাবণ্য চোখ মুছে বলল, হ্যাঁ, তোমার বোন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাদের লাভ স্টোরিও তুমি আমাকে বলেছো। রাকিব চৌধুরী ঠোঁট কামড়ে বলল, এটাই তোর সেই প্রমুখ ভাইয়া, যাকে তোর মা বাসা থেকে বের করে দিয়েছিল। প্রমুখকেও আমি তার মা বাবার কাহিনী বলেছি। প্রিয়ন্তী তার জীবনের সকল ঘটনা আমাকে বলতো। শুধু আফসোস, ওর অজানা একটা ঘটনার কারণে আমার জীবনটা ভুলে ভুলে কাটলো। লাবণ্য অত কিছু বুঝলো না, তবে চোখ বড় বড় করে বারান্দার দিকে তাকায়। চোখে অবিশ্বাসের ছায়া নিয়েই বলল, আমার প্রমুখ ভাইয়া? রাকিব চৌধুরী মাথা ঝাঁকিয়ে মেয়ে ড্রেসের ব্যাগ হাতে নেয়। সিঁড়ি বেয়ে যাওয়ার সময় লাবণ্য দৌড়ে বারান্দায় গেল, প্রমুখের হাত ধরে আকুতি করলো, সত্যি যদি তুমি আমার ভাই হও তাহলে সাফওয়ানকে ছেড়ে দাও। সেও তো আমার ভাই, তাকে আমি ভালোবাসি। ওর কিছু করো না, আমি মরে যাব। ও ভাইয়া, সাফওয়ানকে ছেড়ে দাও না প্লিজ। কথা বলেই কণ্ঠ কাঁপলো। প্রমুখ হাত ছাড়িয়ে নিয়ে বলল, ডাইনিংয়ে যাও, খাওয়া দাওয়া করে মামার সাথে ফিরে যাও। রাকিব চৌধুরী থমথমে মুখেই বাসায় প্রবেশ করলো। লাবণ্য দৌড়ে গিয়ে তার মাকে সব ঘটনা বলে। তিনি চুপসে যায়, সান্ত্বনা দেওয়ার ভাষা যে নেই। একটু আগেই শাহিন খন্দকার জানিয়েছে প্রমুখ বেঁচে আছে আর সাফওয়ানকে ধরেও নিয়ে গেছে। সে থেকে এক বিন্দুও স্বস্তি পাচ্ছেন না তিনি। অবশ্য শাহিন খন্দকার বোনকে আশ্বাস দেয়, যেখানেই লুকিয়ে রাখুক ছেলেকে খুঁজে বের করবে। লাবণ্য কেঁদে রুমে চলে যায়। দরজা বন্ধ করে শুয়ে পড়লো বিছানায়, বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। লিনার ভেতরে ভয় ঝেঁকে ধরেছে। রাকিব চৌধুরী কিছু জানতে পারেনি তো? তিনি রুমে গিয়ে দেখলো ওয়াশরুমে চলে গেছেন রাকিব চৌধুরী। সেও স্বামীর জন্য কফি বানিয়ে অপেক্ষা করতে থাকে। রাকিব চৌধুরী শাওয়ারের নিচে দাঁড়িয়ে অতীতের সমস্ত ঘটনা মনে করতে থাকে। কি সুন্দর ছিল সেই দিনগুলো। মেয়েটাকে একটু একটু করে ভালোবেসেছে। তিনি কখনো এই সন্দেহ চোখে তাকায়নি। সে অনুভব করলো তার চোখ দুটো জ্বলছে। দীর্ঘশ্বাস চেপে ভেতরে জ্বালা দমিয়ে রেখে টাওয়াল জড়িয়ে বের হলো। লিনা মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, প্রমুখ কেমন আছে? শরীর ঠিকঠাক? খারাপ হওয়ার কথা ছিল। ছোট্ট করে উত্তর দিয়ে রাকিব চৌধুরী ট্রাউজার পরে বসলো বিছানায়। বুকের ভেতরে যে যন্ত্রণা হচ্ছে তার হিসেব আছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে হাড় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। তার ইচ্ছে করলো লিনাকে জিজ্ঞেস করতে, কিন্তু প্রমুখের কথা মনে করে চুপ থাকলো। লিনা কপালে কুচকে শুকনো গলায় ভিজালো, পরিস্থিতি বোঝার চেষ্টা করে। স্বামীর মন থেকে একটু খুঁচিয়ে কথা বের করার আশায় কাছে গেল। এগিয়ে তার পাশে বসে বলল, তোমার কি শরীর খারাপ? কিছু হয়েছে? রাকিব চৌধুরীর চোখ লাল। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে লিনার থমথমে খাওয়া মুখটা পর্যবেক্ষণ করলো। তা খেয়াল করে লিনার বুক ধক করে উঠে আমতামতা করে বলল, সাফওয়ানকে ছেড়ে দিতে বলো। আর কতকাল গুন্ডামি করবে? লাবণ্য ভেঙে পড়বে। আমার ছেলেকে মারলে ভালো হবে না। কি দোষ করেছে ও? রাকিব চৌধুরী আলগোছে শুয়ে পড়ল। বাম হাত চোখের উপর রাখতে কর্নিশ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। যা লিনার নজরে পড়ল না। লিনা ঝুঁকে নম্র স্বরে বলে, কিছু বলছো না কেন? রাকিব চৌধুরী চোখ থেকে হাত সরায়। রাগে হ্যাঁচকা টানে লিনাকে তার বুকের উপর ফেলে এক দৃষ্টিতে বইয়ের চোখে তাকালো। বুঝতে চাইলো ওই গভীর চোখের দুটো ভাষা। এত বছরের সম্পর্কে এই প্রথম বুঝলো বোধহয়। কেন যেন উপলব্ধি করলো ওই চোখ জোড়ায় তার জন্য ভালোবাসা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন, যার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে রাকিব চৌধুরী। ভালোবাসার কোনো ক্ষুদ্র চিহ্ন ছিল না তার প্রিয়তমার হৃদয়ে। সে অজানা ভয়ে শিউরে ওঠে। এভাবে টান দেওয়ায় অস্বস্তিতে পড়ে যান লিনা। রাকিব চৌধুরী লিনার চুলগুলো সরিয়ে তার গালে হাত রেখে বলল, আমাকে কতটা ভালোবাসে লিনা? লিনা হালকা ঢোক গিলে উত্তর দিল, এসব কি বলছো? ভালো না বাসলে বেকার ছেলের হাত ধরে পালিয়ে আসতাম। এত বছর সংসার টিকতো? রাকিব চৌধুরী মলিন হাসলো। লিনা নিজেকে ছাড়িয়ে নিতে চায়। রাকিব চৌধুরী আরো কাছে টেনে অভিমানী কণ্ঠে বলল, আমার ভালোবাসায় কি ত্রুটি ছিল, যার ফলে এত বছরও তোমার মন বুঝতে পারিনি, মন পড়তে ব্যর্থ হলাম? লিনা বুকে মুখ গুজে বলল, মন বোঝনি মানে? না বুঝলে সুখে রাখতে পারতে। পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আমিও একজন। হঠাৎ এসব আবল তাবল কি বলছো? প্রমুখ কিছু বলেছে? বইয়ের মিথ্যে কথা শুনে তার ছেলে হাসলো।
পরক্ষণে সম্বিত ফিরে যায় রাকিবের। নিজেকে নিয়ন্ত্রণ করে লিনাকে পাশের বালিশে শুয়ে কপালে চুমু দেয়, গালে গাল লাগিয়ে বলল, লাবণ্যর জন্য কষ্ট